Welcome friends, welcome to my YouTube channel. Myself Orijit Roy. আজকে আমি তোমাদের এক্সেলের মোস্ট ইম্পর্টেন্ট টপিকের একটি অন্যতম টপিক এক্সেলের ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। এক্সেলে বিভিন্ন রকম ফাংশন আমরা ব্যবহার করে থাকি, ম্যাথমেটিক্যাল ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, ক্যারেক্টার ফাংশন, লজিক্যাল ফাংশন, ডেট টাইম ফাংশন। বিভিন্ন রকম ফাংশনে বিভিন্ন রকম ফাংশন রয়েছে। ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে যেমন তোমার সাম ফাংশন, প্রোডাক্ট ফাংশন, রাউন্ড ফাংশন, র্যান্ড ফাংশন, অ্যাবসলিউট ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মধ্যে পড়ছে এভারেজ ফাংশন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, কাউন্ট ফাংশন। ক্যারেক্টার ফাংশনের মধ্যে পড়ছে কনক্যাটেনেট, আপার, লোয়ার। লজিক্যাল ফাংশনের মধ্যে পড়ছে ইফ ফাংশন, কাউন্ট ইফ, অ্যান্ড, অর, নট। ডেট টাইম ফাংশনের মধ্যে আছে ডেট, টাইম, নাও, টুডে। তো এরকম বিভিন্ন রকমের প্রচুর ফাংশন আমরা এক্সেলে ব্যবহার করতে পারবো। তো আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ভিডিওটা কেউ মাঝখান থেকে স্কিপ করবে না বা টেনে নিয়ে মাঝখান থেকে দেখবে না, তাহলে মেন ফাংশনের কাজ বা ফাংশন লেখার ধরন তোমরা ঠিকঠাক বুঝে উঠতে পারবে না। তাহলে শুরু করা যাক আজকে এক্সেলের টপিক। এক্সেলে যে প্রথমে যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করব, তো সবার ফার্স্টে আমি চারটি ফাংশন নিয়ে আলোচনা করছি। সাম ফাংশন, এভারেজ ফাংশন, ম্যাক্স ফাংশন আর মিন ফাংশন। এবার এই ফাংশনগুলোকে বোঝাবার জন্য আমি আগে থেকেই এক্সেলে কিছু ডেটা আমি তৈরি করে রেখেছি, যাতে আমি খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তোমাদের ফাংশনগুলো বুঝিয়ে দিতে পারি। এবার দেখো, ফার্স্টে রয়েছে সাম ফাংশন। তা আমি এখানে একটা মার্কশিট স্টুডেন্টদের তৈরি করেছি। স্টুডেন্টদের রেজিস্ট্রেশন নাম্বার, নেম, বিভিন্ন সাবজেক্ট যেমন ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, সায়েন্স, কম্পিউটার, জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলো আমি ইনপুট করে রেখেছি মার্কসগুলো। এবার আমি চাইছি প্রত্যেকটা স্টুডেন্টের টোটাল মার্কস আমি বার করব। তো টোটাল মার্কস বার করতে গেলে আমাকে সাম ফাংশনের সাহায্য নিতে হবে। তো সাম ফাংশন কি বলছে এখানে? The Microsoft Excel sum function add all numbers in a range of cells and return the result. এক্সেল সেলের মধ্যে সিলেক্টেড যে ডেটা রেঞ্জ আমরা নেব, সেই ডেটা রেঞ্জের মধ্যে যে নাম্বারগুলো থাকবে তার যোগফল বার করা। তো প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইছি যে এক্সেলের যে কোনো ফর্মুলা বা ফাংশন আমরা ইউজ করি না কেন, সেটা তৈরি করতে গেলে আমাকে আগে সাম ফাংশন মানে ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। তো আমি এখানে দেখো ইকুয়াল সাইনটা দিলাম। ইকুয়াল সাইন দিয়ে আমি যোগ করব। তো যোগ করা ফাংশনটা হচ্ছে সাম। তো আমাকে এখানে লিখতে হবে ইকুয়াল SUM সাম দিয়ে ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পর আমি ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো দিতে পারি, অথবা নাম্বারগুলো এক্সেল সেলের যে ডেট মানে সেল অ্যাড্রেসের মধ্যে রয়েছে সেই সেল অ্যাড্রেসটা বা সেল অ্যাড্রেসের রেঞ্জটা আমি এখানে বলে দিতে পারি। এখানে যেমন আমি ইংলিশ থেকে হিস্ট্রি পর্যন্ত সাবজেক্টের আমি যোগ করতে চাইছি, তাহলে এর সেল অ্যাড্রেসের রেঞ্জটা কি হবে না, ইংলিশ অর্থাৎ 54, এটা রয়েছে C14 দেখো, যখন আমি ক্লিক করলাম অটোমেটিকলি এখানে কিন্তু C14 নিয়ে নিছে। সেখান থেকে হিস্ট্রি অর্থাৎ 45 পর্যন্ত, তাহলে আমাকে এখানে ক্লিক করে পুরো 45 রেঞ্জ পর্যন্ত সেলটাকে সিলেক্ট করে নিলাম। তাহলে সেল অ্যাড্রেসটা অটোমেটিকলি এখানে নিয়ে নিল C14 থেকে অর্থাৎ I14 পর্যন্ত। দিয়ে ব্র্যাকেট আমি ক্লোজ করে এন্টার মারব। তো দেখে না ফর্মুলাটা আরেকবার, এখানে এন্টার আমি এখানে মারলাম, দেখো 448। এই যে আমি এখানে ফর্মুলাটা যে লিখলাম সেটা কিন্তু আমি ফর্মুলা বারের মধ্যেও দেখতে পারবো। ইকুয়াল সাম C14 I14, এটা কিন্তু আমি এখানে লিখেছি। লিখে যখন এন্টার মারলাম তখনই কিন্তু আমি টোটালটা পেয়ে গেলাম। এবার আমি আবার লিখছি ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন। এবার পরের রেকর্ড অর্থাৎ 1002 অর্থাৎ 66 থেকে সিলেক্ট করে নিয়ে আমি একদম হিস্ট্রি অর্থাৎ 75 পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম এবং সেল অ্যাড্রেসটা অটোমেটিকলি এখানে নিয়ে নেওয়া হয়েছে। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার মারলাম।
এবার প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি অনেকগুলো রেকর্ড আমার ইনসার্ট করা থাকে তাহলে প্রত্যেকবারই কি আমাকে এইভাবে ফর্মুলাটা লিখতে হবে? না, সেক্ষেত্রে আমি একবারই ফর্মুলাটা লিখব। লেখার পর যখন এন্টার মারলাম, রেজাল্টটা যে পেয়ে যাচ্ছি সেই সেলের কোণাতে যখনই আমি নিয়ে যাব আমার কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে আমি যখন টেনে দেবো, অটোমেটিকলি প্রত্যেকটা সেলের টোটালটা অটোমেটিকলি হয়ে যাবে। এবার তোমরা যদি ম্যানুয়ালি চেক করে দেখতে চাও, চেক করে দেখতে পারবে যে প্রত্যেকে যে সাবজেক্টে যে নাম্বার পেয়েছে তার করসপন্ডিং টোটালগুলো কিন্তু সেগুলোই শো করছে। এইভাবে আমরা টোটাল আমরা বার করতে পারি। নেক্সট হচ্ছে এভারেজ। আমি যদি জানতে চাই 1001 এই স্টুডেন্টে 448 যে পেয়েছে, 448 যে নাম্বারটা পেয়েছে, সে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে। তো পার্সেন্টেজ বা এভারেজ বার করার দুটো টেকনিক আছে। ফার্স্ট টেকনিকটা হচ্ছে ফর্মুলার সাহায্য নিয়ে। তো এভারেজ বার করতে গেলে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব, সেই ফর্মুলাটা হচ্ছে এভারেজ ফর্মুলা। সেখানে বলছে দ্য মাইক্রোসফট এক্সেল এভারেজ ফাংশন রিটার্ন দ্য এভারেজ অফ দ্য নাম্বার প্রোভাইডেড। একই রকম সাম ফাংশনের মতো যে এক্সেল সেলের যে ডেটার রেঞ্জটা আমরা সিলেক্ট করব, সেই ডেটার রেঞ্জের এভারেজটা কিন্তু এক্সেল অটোমেটিকলি ক্যালকুলেট করে দেবে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কী হবে? ইকুয়াল এভারেজ লিখলাম, ব্র্যাকেট ওপেন। এবার কতগুলো নাম্বারের আমি এভারেজ বার করতে চাইছি তার ডেটা রেঞ্জটা আমাকে মেনশন করতে হবে। তো 1001 কৌশিকের এই যে সাবজেক্টগুলো যে রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। যখনই নিলাম অটোমেটিকলি দেখো সেল অ্যাড্রেসটা কিন্তু নিয়ে নিচ্ছে C14 থেকে I14 পর্যন্ত। ব্র্যাকেট আমি ক্লোজ করছি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ফর্মুলাটা এখানে দেখাচ্ছে ইকুয়াল টু এভারেজ C14:I14 দিয়ে আমি এন্টার মারছি। এন্টার যখনই মারলাম অটোমেটিকলি দেখিয়ে দিল 64%। ঠিক একইভাবে পরবর্তী যে রেকর্ডগুলো আছে সেগুলোকেও আমরা এভারেজ ফর্মুলার সাহায্য নিয়ে এভারেজ আমি বার করতে পারি। আমি এখানে ক্লিক করে টেনে দিলাম, দেখো অটোমেটিক্যালি প্রত্যেকের এভারেজ চলে আসছে। এবার এখানে দেখো 77.4285, 71.42 এসছে। এবার আগের ক্লাসে সেল ফরম্যাটিংয়ে আমি দেখিয়েছিলাম যে দশমিকের পর কতগুলো ডিজিট আমি রাখতে চাইছি সেটা আমি ঠিক করতে পারি। তো আমি চাইছি যে দশমিকের পরে 2টো ডিজিট রাখবো। তাহলে আমি কি করলাম যে সেই সেলগুলোকে আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক ফরম্যাট সেল, সেখান থেকে নাম্বার ট্যাবে গিয়ে নাম্বারে গেলাম এবং সেখানে ডেসিমেল প্লেসটা 2 করে দিলাম, করে ওকে করে দিলাম। তাহলে দেখো প্রত্যেকে এভারেজ আমি পেয়ে গেলাম। আরেকভাবে আমি এভারেজটা বার করতে পারি, সেটা হচ্ছে টোটালকে নাম্বার অফ সাবজেক্ট দিয়ে আমি ডিভাইড করতে পারি, তাহলেও আমি এভারেজ পেয়ে যাব। কিভাবে না, আমি বারবার বলেছি আগেও, আবার বলছি যে কোনো ফর্মুলা লিখতে গেলে কিন্তু আগে ইকুয়াল সাইনটা দিতে হবে, নাহলে কিন্তু কোনো ফর্মুলা কাজ করবে না। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। তাহলে আমি ইকুয়াল লিখলাম। এবার টোটাল, ফার্স্ট স্টুডেন্টের টোটালটা কত এসেছে? 448। এবার 448টা কোথায় আছে, কোন সেল অ্যাড্রেসে আছে না, যে কলমের 14 রোতে। আমি এখানে ক্লিক করলাম, দেখো অটোমেটিকলি যে 14 চলে এলো, স্ল্যাশ দিচ্ছি অর্থাৎ ডিভাইডেড। কতগুলো সাবজেক্ট আছে? 1 2 3 4 5 6 7, 7খানা সাবজেক্ট, ডিভাইডেড বাই 7 লিখলাম। ঠিক আছে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে 14/7 লিখে এন্টার মারলাম, দেখো 64 হয়ে গেল। এখানেও আমি একই প্রসেস অবলম্বন করতে পারি। এখানে জাস্ট ক্লিক করে ধরে এনে নিচে টেনে ছেড়ে দিলাম, একই ব্যাপার। এরও তুমি যদি ডেসিমেল নাম্বার কমাতে চাও ডেসিমেল নাম্বার কমাতে পারো। এইভাবে পার্টিকুলার এক্সেল ডেটার মধ্যে আমি যোগ বা এভারেজ আমরা বার করতে পারি উইথ দ্য হেল্প অফ সাম ফাংশন অ্যান্ড এভারেজ ফাংশন। এবার আমি একটু অন্যরকম একটা ট্রিক্স দেখাচ্ছি টোটালের অর্থাৎ সাম ফাংশনের ক্ষেত্রে। সাপোজ ধরা যাক আমি এখানে বলতে চাইছি যে আমাকে যে প্রত্যেকটা স্টুডেন্টের টোটাল দেখাও এক্সেপ্ট সে কম্পিউটারের সাবজেক্টটা বাদ দিয়ে, অর্থাৎ আমি প্রত্যেকটা স্টুডেন্টের ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, সায়েন্স এবং জিওগ্রাফি আর হিস্ট্রি এই সাবজেক্টগুলোর টোটাল আমি জানতে চেয়েছি।
কিন্তু এই টোটালের মধ্যে কিন্তু কম্পিউটারের নাম্বারটা যোগ হবে না। তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে ফর্মুলাটা লিখব দেখা যাক। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিলাম। এবার আমি এখানে লিখছি ইকুয়াল টু লিখে সাম ব্র্যাকেট ওপেন। এবার আমি ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ আর সায়েন্স দিতে চাইছি। তাহলে আমি ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, সায়েন্সটা সিলেক্ট করে নিলাম। আমি পুরো সেল অ্যাড্রেস কিন্তু সিলেক্ট করলাম না। এবার আমি দিলাম কমা দিয়ে কম্পিউটারটাকে বাদ দিয়ে নেক্সট দুটো সাবজেক্ট জিওগ্রাফি আর হিস্ট্রি সেল অ্যাড্রেস দুটো চুজ করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, ইকুয়াল টু সাম C14:F14, কমা দিয়ে আবার H14 থেকে I14। এবার আমি এন্টার মারছি। এন্টার মারলে কিন্তু কম্পিউটার সাবজেক্টটা বাদ দিয়ে সে টোটাল পেয়েছে 406। ঠিক আছে, এবার এটাকে ধরে তুমি এবার নিচের দিকে টেনে দাও, প্রত্যেকেরই টোটালটা বেরিয়ে যাবে কম্পিউটার মার্কস বাদ দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোশ্চেন হতে পারে যে আমি জানতে চাইছি প্রত্যেকটা স্টুডেন্টের টোটাল, এবং সেই টোটালটা হবে ইংলিশ, ম্যাথ, সায়েন্স আর জিওগ্রাফি নিয়ে। আবার বলছি, তার টোটালটা হবে ইংলিশ, ম্যাথ, সায়েন্স আর জিওগ্রাফি নিয়ে। তাহলে সেক্ষেত্রে তার টোটালটা বার করব কিভাবে? তাহলে আমি মুছে দিলাম, মুছে দিয়ে আবার লিখছি ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন। কি জানতে চাইছি? ইংলিশ। তাহলে আমি ইংলিশে ক্লিক করলাম, কমা দেবো। ইংলিশে যখন ক্লিক করলাম অটোমেটিকলি তার সেল অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে C14, কমা। এরপর চাইছি ম্যাথে ক্লিক করলাম, অটোমেটিকলি নিয়ে নিচ্ছে E14, কমা দিলাম। তারপর সায়েন্স ক্লিক করলাম, কমা দিলাম। আর জিওগ্রাফি ক্লিক করলাম। তাহলে যেই চারটি সাবজেক্ট আমি যোগ করতে চাইছি সেই চারটি সাবজেক্টের সেল অ্যাড্রেসগুলো আমি কমা অপারেটরের সাহায্য নিয়ে এক এক করে লিখে ফেললাম, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। দেখে নাও, ইকুয়াল টু C14, E14, F14, H14। চারটা সাবজেক্টের চারটি সেল অ্যাড্রেস আমি লিখলাম কমা অপারেটরের সাহায্য নিয়ে। এবার আমি এখানে এন্টার মারছি। এন্টার যখন মারলাম, এই যে 276 যে টোটালটা এলো সেটা কিন্তু চারটি সাবজেক্টের টোটাল এসছে। সেটা এসছে ইংলিশ, ম্যাথ, সায়েন্স আর জিওগ্রাফি। এই যে এখানে ফর্মুলা বারের মধ্যে কিন্তু তুমি সেই ফর্মুলাটা দেখতে পাবে। দেখো, ফর্মুলা বারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, এবার আমি সেল পয়েন্টের নিচের দিকে ক্লিক করে ধরে নিচে টেনে দিলাম। তাহলে প্রত্যেকেরই টোটাল বেরিয়ে গেল চারটি সাবজেক্টের। এইভাবে সাম ফাংশনকে আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে ইউজ করতে পারি। একটা টোটাল ডেটা রেঞ্জের মাধ্যম দিয়ে টোটাল বার করতে পারি, বা কমা অপারেটরের সাহায্য নিয়ে ইন্ডিভিজুয়াল এক একটা সেল অ্যাড্রেসের নাম্বারকে যোগ করে আমরা টোটাল বার করতে পারি। ঠিক আছে, নেক্সট আসছে ম্যাক্স আর মিন। ম্যাক্স ফাংশন ব্যবহার করা হয় এক্সেল সেলের মধ্যে নির্বাচিত এক্সেল সেলের ডেটা রেঞ্জের মধ্যে সর্ববৃহৎ নাম্বারটাকে সিলেক্ট করার জন্য। আর মিন ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে যে এটা মিন ফাংশন হবে। মিন ফাংশনটা রিটার্ন করছে স্মলেস্ট ভ্যালু ফ্রম দ্য সাপ্লাইড সেট অফ নিউমেরিক ভ্যালু অর সিলেক্টেড ডেটা রেঞ্জ। এবার এটাকে বোঝাবার জন্য নিচে আমি আরেকটা শিট তৈরি করে রেখেছি। দেখো, আমি চাইছি যে প্রত্যেকটা সাবজেক্টের হায়েস্ট মার্কস এবং লোয়েস্ট মার্কস কত বার করব। এখানে ইংলিশ আছে, ইংলিশ সাবজেক্টের মধ্যে হায়েস্ট কত মার্কস এসছে আর সবথেকে লোয়েস্ট কত মার্কস এসছে। আর একইভাবে বাংলাতে হায়েস্ট মার্কস কত, লোয়েস্ট মার্কস কত, এগুলো আমি বার করব। তো হায়েস্ট মার্কস বার করার জন্য আমরা ম্যাক্স ফাংশনটা ব্যবহার করব। তাহলে কি করব না, ফর্মুলা লিখব ম্যাক্স ফাংশন। ফর্মুলা লিখতে গেলে আগে ইকুয়াল টু ম্যাক্স ফাংশন লিখলাম, MAX লিখে ব্র্যাকেট ওপেন করলাম। এবার আমাকে ডেটা রেঞ্জটা দিতে হবে, যে ডেটা রেঞ্জের মধ্যে
থেকে সব থেকে বড় নাম্বারটিকে সিলেক্ট করবে। তা আমি এখানে ইংলিশ সাবজেক্টের মধ্যে হাইয়েস্ট নাম্বারটা বার করতে চাইছি, তাহলে এর রেঞ্জটা হবে 54 থেকে 77 নাম্বারের মধ্যে। তাহলে আমি এখানে ক্লিক করে এই সেল অ্যাড্রেসটা পুরোটা সিলেক্ট করে নিলাম, অর্থাৎ ওই অ্যাড্রেসের মধ্যে থেকে সব থেকে হাইয়েস্ট নাম্বারটা আমাকে বার করে দেখাবে। দেখো ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেটে C14:C19, অর্থাৎ 54 থেকে 77 পর্যন্ত যে মার্কসগুলো রয়েছে সেটা ওই সেল অ্যাড্রেসের মধ্যে রয়েছে। তাহলে রেঞ্জটা লিখে এন্টার মারলাম, তাহলে আমাকে দেখাচ্ছে ইংলিশে সব থেকে হাইয়েস্ট মার্কস বেরিয়েছে 97। ঠিক আছে, এতগুলো যে নাম্বার রয়েছে তার মধ্যে থেকে হাইয়েস্ট নাম্বার বেরিয়েছে 97। একইভাবে যদি ইংলিশের লোয়েস্ট নাম্বার জানতে চাই তাহলে আমাকে মিন ফাংশন ব্যবহার করতে হবে। তো মিনটা বার করার আগে আমি ম্যাক্সগুলো করে ফেলি। আমি তো পেয়ে গেলাম যে ইংলিশে সব থেকে হাইয়েস্ট হয়েছে 97। এবার বেঙ্গলিটা দেখে নেওয়া যাক। ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট লিখে বাংলা যে মার্কসগুলো রয়েছে তার ডেটা রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম। তাহলে বাংলাতে সব থেকে হাইয়েস্ট এসছে 88। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই আমি ম্যাক্স ফাংশনের সাহায্যে হাইয়েস্ট মার্কস বা লার্জেস্ট নাম্বারটা বার করতে পারি। তো যেহেতু এই দুটো আমি আর বার করে ফেলেছি, আমি আর বারবার না করে এই কর্নারে ক্লিক করে সাইডে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখিয়ে দিচ্ছে ম্যাথের সব থেকে হাইয়েস্ট এসছে আমার 87, সায়েন্সের মধ্যে সব থেকে হাইয়েস্ট এসছে 88, কম্পিউটারের সব থেকে হাইয়েস্ট এসছে 99, জিওগ্রাফিতে সব থেকে হাইয়েস্ট এসছে 89। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট, লার্জেস্ট or biggest number with the help of max function. Now min function সব থেকে লোয়েস্ট বা স্মলেস্ট নাম্বার বার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমি এখানে লিখছি ইকুয়াল টু min min ব্র্যাকেট ওপেন ডেটা রেঞ্জ। ডেটা রেঞ্জটা সেই একই হবে। আমি এই পুরো ডেটাটাকে সিলেক্ট করে নিলাম, C14 দিয়ে C19 অটোমেটিকলি নিয়ে নিয়েছে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মেরে দিলাম। তাহলে এখানে দেখাচ্ছে লোয়েস্ট বা মিনিমাম নাম্বার হচ্ছে 45, কার না ইংলিশ সাবজেক্টে। তাহলে দেখে নেওয়া যায়, দেখো ইংলিশের সব থেকে লোয়েস্ট মার্ক এসছে 45। আমি আর বারবার ফর্মুলাটা না লিখে এটা এখানে ক্লিক করলাম, পাশাপাশি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম বা লোয়েস্ট নাম্বারটা বা লোয়েস্ট ভ্যালুটা আমি পেয়ে গেলাম। বেঙ্গলিতে দেখো 67 এসছে, দেখো 67 হচ্ছে এই সিলেক্টেড ডেটা রেঞ্জের মধ্যে সব থেকে লোয়েস্ট ভ্যালু। ম্যাথে সব থেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 68 শো হয়েছে। তো এইভাবে একটা ডেটা রেঞ্জের মধ্যে, এক্সেল ডেটা রেঞ্জের মধ্যে সব থেকে বৃহত্তর বা বিগেস্ট বা লার্জেস্ট নাম্বার আমরা ম্যাক্স ফাংশনের সাহায্যে ব্যবহার করে থাকি, আর সব থেকে লোয়েস্ট বা স্মলেস্ট নাম্বারটা আমরা মিন ফাংশনের সাহায্যে ব্যবহার করে থাকি। আর যেখানে যেখানে যে ফর্মুলাগুলো ব্যবহার হয়েছে, এখানে আমি নাম্বারটা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু এর পিছনে যে ফর্মুলাটা সেটা আমরা কিন্তু এই ফর্মুলা বারের মধ্যে কিন্তু দেখতে পাবো। এটা গেল কি আমাদের সাম, এভারেজ, ম্যাক্স আর মিন ফাংশন। ঠিক আছে, ওকে। আমি আবার বলবো, ভিডিওগুলো তোমরা মাঝখান থেকে স্কিপ করবে না, তাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। নেক্সট, প্রোডাক্ট ফাংশন। না, the Excel product function return the product of numbers provided as argument. The product function is helpful when multiplying many cells together. তো আমি এখানে একটা এক্সেল সেলে ফরম্যাট তৈরি করে রেখেছি। তো এখানে আমি একটু অন্য জিনিস তোমাদের শেখাবার মাধ্যমে কাজটা করিয়ে নিতে চাইছি। এখানে কোড রয়েছে, ফ্রুটস রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, প্রাইস রয়েছে। এবার আমাকে বার করতে হবে অ্যামাউন্ট, আর 3 সেট বা প্যাকেটের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা। এখানে একটা মজার জিনিস আছে, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবে। আমি কিন্তু মাঝখানে একটা রেকর্ডের মাল্টিপ্লিকেশন করব, মাঝখান থেকে করছি। আর আমি বারবার বলবো ভিডিও স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। এবার ধরো অরেঞ্জ 20 কেজি অরেঞ্জ, পার কেজির দাম হচ্ছে 70 টাকা। তাহলে আমার টোটাল কত টাকা হবে? তাহলে 20 × 70, তাহলে 1400 টাকা হওয়া উচিত, তাই তো? আমি এখানে লিখছি ইকুয়াল টু এই 20 কেজি, অর্থাৎ এখানে এটার অ্যাড্রেসটা হচ্ছে C40, দেখো C40 নিয়ে নিচ্ছি, ইন্টু দিয়ে D40। ঠিক আছে, দেখো 20 কেজিটা রয়েছে আমার C40 সেলে, আর 70টা রয়েছে D40 সেলে। তাহলে আমি C40 ইন্টু
মানে এখানে ইন্টু বলতে স্টার চিহ্ন, কম্পিউটার সিস্টেমে ইন্টু মানে ক্রস চিহ্ন বা এক্স নয়, স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয়, ইন্টু D40 লিখে যখন আমি এন্টার মারছি কি দেখাচ্ছে, হ্যাজ ভ্যালু, অর্থাৎ রেজাল্ট আমি দেখতে পেলাম না। কেন? খুব ভাইটাল জিনিস, ভালো করে দেখো, এখানে রেজাল্টটা দিল না, ঠিক তো? আচ্ছা, তাহলে উপরেরটা একবার করে দেখি। উপরেরটা আমি আবার লিখছি ইকুয়াল টু C39 ইন্টু প্রাইসে ক্লিক করলাম D39 লিখে এন্টার মারলাম, এখানে দেখাচ্ছে 1100। তাহলে আমি তো তাই লিখেছিলাম, এখানে যে ফর্মুলাটা লিখেছি ঠিক সেরকমই ফর্মুলাটা আমি এখানেও লিখেছি, কিন্তু হলো না কেন? কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নাম্বারের সাথে যখন কোনো টেক্সট ইনক্লুড হয়ে যায় তখন এক্সেল তাকে টেক্সট হিসাবে ডিনোট করে, নাম্বার হিসাবে ডিনোট করে না। আর যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাম্বারের সাথেই হয়, টেক্সটের সাথে নাম্বারের হয় না। তাই এখানে 20 কেজি এটা হচ্ছে একটা টেক্সট, এখানে দেখো ফর্মুলা বারে দেখাচ্ছে, দেখো 20 কেজি, ঠিক আছে? তার সাথে 70 এটা একটা নাম্বার, কখনোই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে না, এটা একটা এরর মেসেজ, তাই জন্য এখানে রেজাল্টটা দিতে পারেনি। তাহলে এখন প্রশ্ন হবে, তাহলে তো এটাও তো 11 কেজি, এটাও হচ্ছে 11 কেজি, তাহলে এটা তো টেক্সট। তাহলে এখানে ক্লিক করে দেখো, এখানে কিন্তু 11 দেখাচ্ছে, 11 কেজি দেখাচ্ছে না, কারণ এখানে এটাকে আমি কাস্টম ফরম্যাটের সাহায্যে নাম্বারে কনভার্ট করে দিয়েছি, তাই জন্য 11 কেজিকে 11 হিসাবে ট্রিট করা হয়েছে। তাহলে কি করা যায় যাতে এই 20 কেজি টেক্সটটাকে অ্যাজ এ নাম্বার হিসাবে নেবে? তাহলে আমি যেটা করেছিলাম এর ক্ষেত্রে ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে গিয়ে হ্যাশ সাইন কেজি দিয়েছি, তোমরাও চাইলে এইগুলো প্রত্যেকটাকে নাম্বারে কনভার্ট করতে পারো। এক হতে পারে এদের যে কেজি যে লেখাটা এটা মুছে দাও, দেবে এখানে দেখো রেজাল্টটা চলে আসবে, দেখো চলে এসছে 1400। এই যে 5 কেজি, এই 5টাকে মুছে দাও, আর এই ফর্মুলাগুলোকে ধরে তুমি টেনে দাও, দেবে প্রত্যেকের রেজাল্ট চলে এসছে। দেখো এর রেজাল্ট আসেনি যেহেতু এখানে আবার কেজি লেখা আছে, এই কেজিটাকে মুছে দাও, দেখো চলে এসছে। এটা ফর্মুলাটা এসছে কি না, এটা ফর্মুলাটা এসছে তোমার C42 ইন্টু D42। দেখো ফর্মুলা বারের দিকে তাকাও, C42 ইন্টু D42, এটা হচ্ছে প্রোডাক্ট, দুটো নাম্বারকে গুণ করা। এখন কেউ যদি বলে যে না আমি 20 না, আমি 20 কেজি হিসাবেই রাখবো এবং রেজাল্টটা আমাকে নাম্বার ফরম্যাটে দেখাবে, তাহলে কি করা যায়? তাহলে আমাকে এখানে ক্লিক করে ফরম্যাট সেলে যেতে হবে, ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এই জেনারেলটাকে মুছে দেবো, জেনারেলটাকে মুছে দিয়ে আমি এখানে টাইপ করব হ্যাজ স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে লিখব কেজি, ঠিক আছে? দেখো হ্যাজ স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে কেজি কাস্টম ফরম্যাটে করলাম, তাহলে প্রত্যেকটা নাম্বারের পরে একটা করে কেজি চলে আসবে। ওকে, চলে এসছে। এবার আমি এই বাকি সেলগুলোকেও তাই করছি, ফরম্যাট সেল গেলাম, কাস্টমে গেলাম, জেনারেলটাকে মুছে দিয়ে হ্যাজ স্পেস দিয়ে ডবল কোটেশনের মধ্যে কেজি লিখে ওকে করে দিলাম। দেখো এবার আমি আবার নতুন করে করছি, ইকুয়াল টু 11 অর্থাৎ কম্পিউটার অটোমেটিকলি নিয়ে নিয়েছে C39 ইন্টু প্রাইস, ক্লিক করলাম অটোমেটিকলি নিয়ে নিয়েছে D39। দেখো রেজাল্ট চলে এসছে, এটাকে ধরে আমি নিচের দিকে টেনে দিলাম, প্রত্যেকের অ্যামাউন্ট পেয়ে গেলাম। তাহলে আইদার আমি এখানে শুধু নাম্বারগুলো লিখে এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে আমি অ্যামাউন্টটা পেয়ে যেতে পারি, আর যদি বলো যে না এই কোয়ান্টিটির আগে কেজি গ্রাম এগুলো লিখতে চাই তাহলে তোমাকে কাস্টম ফরম্যাটে গিয়ে এইভাবে করতে হবে। নেক্সট, এটা সাপোজ ধরে নেওয়া যাক একটা প্যাকেটের মধ্যে 11 কেজি অ্যাপেল রয়েছে, একটা প্যাকেটের মধ্যে 11 কেজি আপেল রয়েছে এবং
পার কেজির দাম হচ্ছে 100 টাকা, তাহলে একটা প্যাকেটের টোটাল দাম হয়ে গেল 1100 টাকা। ঠিক আছে, এবার 3টি প্যাকেটের দাম কত হবে? তাহলে সেক্ষেত্রেও আমরা করতে পারি, দুভাবে করতে পারি। নাম্বার 1 প্রসেস ইকুয়াল টু 1100, অর্থাৎ এটা রয়েছে E38 সেল অ্যাড্রেসে, দেখো E39 সেলে, কম্পিউটার অটোমেটিকলি নিয়ে নিচ্ছে E39 ইন্টু কটা প্যাকেট না 3টি প্যাকেট ইন্টু 3 লিখে এন্টার মেরে দিলাম, 3300 হলো। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আমি এখানে লিখছি ইকুয়াল টু প্রোডাক্ট ফাংশনটা লিখলাম, ব্র্যাকেট ওপেন করলাম। কার সাথে কার প্রোডাক্ট হবে না এই নাম্বারের সাথে আরেকটা নাম্বারের প্রোডাক্ট হবে। তাহলে এই যে নাম্বারটা 1100 সেটা রয়েছে E39 করে, আমি এখানে ক্লিক করলাম, কম্পিউটার অটোমেটিকলি নিয়ে নিল। তোমরা চাইলে ম্যানুয়ালি E39 লিখতে পারো, কমা কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না 3 দিয়ে। তাহলে আমি এখানে লিখলাম 3 ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইকুয়াল প্রোডাক্ট ব্র্যাকেটের মধ্যে নাম্বার 1 কমা নাম্বার 2 লিখে যখনই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো, কম্পিউটার দুটো নাম্বারের গুণফল দেখিয়ে দেবে। দেখো 3300। তাহলে দুভাবেই আমরা প্রোডাক্ট বার করতে পারি, এক প্রোডাক্ট ফাংশনের সাহায্য নিয়ে অথবা দুটো সেলের মধ্যে মাল্টিপ্লাই করেও আমরা প্রোডাক্ট ফাংশনটা বার করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে রাউন্ড ফাংশন, র্যান্ড ফাংশন, এবিএস ফাংশন অ্যান্ড এসকিউআরটি ফাংশন। ফার্স্ট অফ অল কি বলছে না, রাউন্ড ফাংশনটা কি দেখে নেওয়া যাবে না। ইউ ক্যান ইউজ দ্য রাউন্ড ফাংশন ইন এক্সেল ফর রাউন্ডিং নাম্বারস টু এ স্পেসিফিক লেভেল অফ প্রিসিশন। Round can be used to rounding to the right or left of the decimal point. If number digit is greater than 0, number will be rounded to the specific decimal places to the right of the decimal point. তার মানে দেখো, এটাকে বোঝাবার জন্য আমি একটা ছক করে রেখেছি, একটা নাম্বার আমি এখানে দিলাম 29.12587 আর এখানে লিখলাম ডিজিট। এবার রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে যে দশমিকের পর কটা ডিজিট আমি রাখবো সেই অনুসারে নাম্বারটাকে রাউন্ড অফ করে দেওয়া। উদাহরণটা দিয়ে বোঝাই, আমি এখানে লিখলাম ইকুয়াল টু রাউন্ড লিখে ব্র্যাকেট ওপেন করলাম। এবার রাউন্ড যে করব কোন নাম্বারটার করব না এই 29.12587, তাহলে আমি এখানে এর সেল অ্যাড্রেসটা লিখছি B68 আমি ম্যানুয়ালি লিখলাম, তোমরা চাইলে এখানে ক্লিক করলে অটোমেটিকলি ওর সেল অ্যাড্রেসটা নিয়ে নেবে। কমা কত ডিজিট পর্যন্ত, নাম্বার অফ ডিজিট, দেখো ইকুয়াল টু রাউন্ড নাম্বার, কোন নাম্বারটাকে আমরা রাউন্ড অফ করতে চাইছি, কমা কত ডিজিট পর্যন্ত আমরা তাকে রাউন্ড অফ করতে চাইছি। এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার্স। ঠিক আছে, তো আমি এখানে ধরো ডিজিটটা 3 আছে, আমি 3ই দিচ্ছি। 3 ব্র্যাকেট ক্লোজ করে যখন এন্টার মারবো আউটপুটটা কি হবে দেখো, আমি 29.12587কে 3 ডিজিটে রাউন্ড অফ করতে চাইছি দশমিকের পর। তাহলে দেখো রেজাল্টটা তাই এসছে 29.126, অর্থাৎ দশমিকের পর 3 ডিজিট এসছে, কিন্তু এখানে দেখো 125 আছে আর এখানে এসছে 126। কেন হলো না 125 যেটা তারপরে যে ভ্যালু 8 সেটা গ্রেটার দেন 5, তাই জন্য এই 5টাকে অটোমেটিকলি রাউন্ড অফ করে 6-এ কনভার্ট করে দেওয়া হয়েছে। তাহলে রেজাল্ট হলো 29.126। আচ্ছা, এটাকে যদি আমি 1 ডিজিটে রাউন্ড অফ করি তাহলে কি হবে দেখা যাক। আবার লিখছি ROUND রাউন্ড ফাংশন, ব্র্যাকেট ওপেন করলাম, আমি ক্লিক করে নিলাম এটা, কমা 1 ডিজিট, আমি 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারছি। তাহলে দশমিকের পর 1 ডিজিট, দেখো 29.1, এখানেও এসছে 29.1, এই 0.1টা কিন্তু 2 হয়নি, বিকজ 1-এর পরে যে ডিজিটটা রয়েছে 2 সেটা লেস দেন 5, তাই জন্য পয়েন্টের পরে যে ভ্যালুটা রয়েছে সেটাকে অ্যাজ ইট ইজ সেম রেখে দেওয়া হয়েছে।
পয়েন্টের পরে ভ্যালুটা যদি 5-এর চেয়ে বড় হতো তাহলে তাকে রাউন্ড অফ করে 0.1টা 0.2 হয়ে যেত। নেক্সট এটাকে করে দেখি, ইকুয়াল টু ROUND রাউন্ড, ব্র্যাকেট ওপেন, নাম্বারটা নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমি 0 ডিজিটে রাউন্ড অফ করছি, তাহলে দেখো 29। অর্থাৎ আমি 0 দিয়েছি মানে দশমিকের পরে আমি কোনো ভ্যালুই চাইছি না, তাহলে 29ই হয়েছে। এখন সাপোজ ধরো এখানে 29.85 যদি হতো তাহলে কিন্তু এটা 29 আসতো না, এটা রাউন্ড অফ হয়ে গিয়ে 30 হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি, রাউন্ড নাম্বার কমা -1। তাহলে আমি একে পুরোপুরি রাউন্ড অফ, যেটা আমি করতে চাইছিলাম যে একদম পূর্ণ সংখ্যা ফুল নাম্বার ফরম্যাটে আমি তাকে রিপ্রেজেন্ট করলাম, যে 29-এর পরে যেটা 30তে আমার রিপ্রেজেন্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে র্যান্ড ফাংশন। র্যান্ড ক্যালকুলেট এ নিউ ভ্যালু ইচ টাইম দ্য ওয়ার্কশিট ইজ ক্যালকুলেটেড। র্যান্ড ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে যে 0 থেকে 1 পর্যন্ত যে কোনো সংখ্যাকে ও র্যান্ডমাইজ জেনারেট করতে থাকবে। মানে এই মুহূর্তে তুমি যে রেজাল্টটা পাচ্ছ পর মুহূর্তে রেজাল্টটা আবার চেঞ্জও হয়ে যেতে পারে, এবং সেই রেজাল্টটা 0 to 1-এর মধ্যেই লাইভ করবে। কিরকম দেখো, আমি এখানে লিখছি র্যান্ড ফাংশন, র্যান্ডম ফাংশন যেটা র্যান্ডমাইজ করবে, র্যান্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, র্যান্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে যখনই আমি এন্টার মারবো, ঠিক আছে, যে তখন কি হবে, একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে এবং তার রেঞ্জটা 0 থেকে 1-এর মধ্যে হবে। দেখা যাক কত এসছে, না এসছে তোমার 0.3584 সামথিং। ঠিক আছে, এটা এই মুহূর্তে আমি রেজাল্টটা পেলাম। আমি যদি আবার চেঞ্জ করে দিই, আবার নতুন করে যদি র্যান্ড ফাংশন লিখি, RAND র্যান্ড ফাংশন, তাহলে দেখো কি এলো, না তাহলে এলো 0.8953। এর আগে এসেছিল 0.3 সামথিং, এখন এসছে 0.89। আবার আমি যদি করি র্যান্ড ফাংশন, আবার লিখছি র্যান্ড, দেখো এখন কি এসছে, না 0.012। তাহলে ফার্স্ট টাইম এসছে 0.3, সেকেন্ড টাইম এসছে 0.8, থার্ড টাইম এসছে 0.01। যতবারই আমি এরকম র্যান্ড ফাংশন ইউজ করতে থাকবো ততবারই আমি কিছু না কিছু একটা নতুন ভ্যালু পাবো, এবং সেই ভ্যালুটা লাইজ বিটুইন 0 to 1। ওকে, এখন কেউ যদি বলো যে স্যার আমি র্যান্ডমাইজ একটা নাম্বার জেনারেট করতে চাইছি যে নাম্বারটা 0 to 10-এর মধ্যে র্যান্ডমাইজ হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? ওকে, তাহলে 0 to 10-এর মধ্যে যদি নাম্বারটাকে র্যান্ডমাইজ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে র্যান্ড ফাংশন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ইনটু 10। কেন 10? না যেহেতু আমি 0 to 10-এর মধ্যে নাম্বারটা জেনারেট করতে চাইছি বারবার, তাহলে ইনটু 10 করে দিলাম। তাহলে কি আউটপুট আসবে দেখো, তাহলে যে আউটপুটটা এলো সেটা হচ্ছে 4.8 সামথিং হলো। এবার আমি আবার জেনারেট করছি র্যান্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ইনটু 10। এখন কি হলো, এখন হলো 2.31। প্রথমে এসেছিল 4 পয়েন্ট সামথিং, এখন হলো 2 পয়েন্ট সামথিং। আবার আমি যদি আবার ফাংশনটা লিখি ইকুয়াল টু র্যান্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ইনটু 10, এখন কি এলো, এখন এলো 5 পয়েন্ট। তাহলে একবার 4, একবার 2, একবার 5, অর্থাৎ প্রতিনিয়ত একটা নতুন নতুন নাম্বার জেনারেট হচ্ছে, যে নাম্বারটা কিন্তু 0 to 10-এর মধ্যে লাইজ করবে। দ্যাট ইজ দ্য ইউজ অফ র্যান্ড ফাংশন। নেক্সট, ABS function. ABS function in Excel return the absolute value of a number. In other words, the ABS function remove the minus sign from the negative number and make it positive. তো ABS বা অ্যাবসলিউট ফাংশনের কাজ হচ্ছে একটা নাম্বারকে অ্যাবসলিউট ভ্যালুতে প্রকাশ করা, অর্থাৎ কোনো নেগেটিভ নাম্বার থাকলে তাকে পজিটিভ নাম্বারে কনভার্ট করে দেওয়া, অর্থাৎ তার সাইনটা শুধু চেঞ্জ করা আর কিছু না।
কীরকম? ধর আমি এখানে ফর্মুলাটা লিখছি ABS ব্র্যাকেট ওপেন, আমি এই -2 ABS বার করতে চাইছি। আমি জাস্ট -2তে ক্লিক করলাম, অটোমেটিকলি ও সেল অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে H68। এবার এন্টার মারবো। যখনই আমি এন্টার মারলাম তাহলে -2টা কি শো করছে? -2টা শো করছে +2তে। এবার এটাকে যদি ধরে আমি টেনে দেই তাহলে কি দেখা গেল? তাহলে দেখা গেল যে -2 অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে 2, 3 এর অ্যাবসলিউট ভ্যালু 3, -3 এর অ্যাবসলিউট ভ্যালু 3, 4 এর অ্যাবসলিউট ভ্যালু 4। অর্থাৎ এখানে যে নেগেটিভ নাম্বার যেগুলো ছিল তারা প্রত্যেকেই পজিটিভ নাম্বারে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর যেগুলো পজিটিভ নাম্বারে ছিল সেগুলো পজিটিভ নাম্বারই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি তার সাইনে। চেঞ্জ কাদের হচ্ছে? যাদের নেগেটিভ সাইন ছিল তাদের সাইনগুলো পজিটিভ সাইন হয়ে গেছে। দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু। ঠিক আছে, নেক্সট SQRT ফাংশন, স্কোয়ার রুট ফাংশন। পার্টিকুলার কোনো নাম্বারের স্কোয়ার রুট যদি বার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা SQRT ফাংশনটা ব্যবহার করব। তো দেখা যাক আমি এখানে কিছু নাম্বার নিয়ে নিচ্ছি, 81, 36, 49, 25। তো এই যে ধরো 81 এর স্কোয়ার রুট কত? 9, তাই তো? তাহলে এটা আমরা ম্যাথমেটিক্যালি ফাংশনে কীভাবে বার করবো? SQRT ব্র্যাকেট ওপেন, আমি লিখে দিতে পারি 81 ব্র্যাকেট ক্লোজ, এইভাবে আমরা লিখতে পারি, অথবা সেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। 81টা রয়েছে আমার এই সেলে, ক্লিক করলাম, সেল অ্যাড্রেস অটোমেটিকলি নিয়ে নিল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 81 এর স্কোয়ার রুট কিন্তু হয়ে গেছে 9। ঠিক একইভাবে 36 এ যদি বার করতে চাই তাহলে আমাকে লিখতে হবে SQRT ইকুয়াল টু SQRT ব্র্যাকেট ওপেন 36 ব্র্যাকেট ক্লোজ 6। ঠিক আছে, এবার বারবার আমি ফর্মুলাটা না লিখে ওই একবারই ফর্মুলা যেহেতু লিখেছি সেখানে ক্লিক করে অটোফিলে টেনে দিলাম, প্রত্যেকেরই আমার স্কোয়ার রুট বেরিয়ে গেল। ঠিক আছে।